হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি নতুন একটি ক্লাস নিয়ে। তার সবার আগে প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। তোমরা চ্যানেলের পাশে আছো এবং তোমাদের উৎসাহ দেখে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো আশা করি তোমরা একইভাবে চ্যানেলের সঙ্গে থাকবে, যাতে আমি আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আমাদের যা সিলেবাস ছিল, এই হচ্ছে আমাদের সিলেবাস, যেটা কিন্তু আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সায়েন্স উভয়ের ক্ষেত্রে কিন্তু একই। ঠিক আছে, তো এই সিলেবাস থেকে আমরা কিন্তু ই কমার্স শুরু করেছি, মানে ইউনিট 2 থেকে ই কমার্স শুরু করেছি, যেখান থেকে আমাদের প্রথম পার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যান ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক কমার্স, যার প্লে লিস্ট কিন্তু তোমরা চ্যানেলের মেন পেজে দেখতে পারবে। এই আমাদের প্লে লিস্ট দেওয়াই আছে। ঠিক আছে, তো আমরা এই একটা প্লে লিস্টের মধ্যে ই কমার্সের সমস্ত ভিডিওগুলো পরপর দিতে থাকবো। শুধু তোমরা থাম্বনেলগুলো খেয়াল করবে যে কোনটা থাম্বনেল কীরকম দেওয়া আছে। যেমন লাস্ট থাম্বনেল কী ছিল, চ্যাপ্টার 13 পার্ট 9। তো আজকের থাম্বনেল তোমরা বুঝে গিয়েছো, ই কমার্সে তোমার ডে 10 ক্লাস হচ্ছে, কিন্তু তোমার থাম্বনেলে কী হবে, চ্যাপ্টার 14 হয়ে যাবে। কারণ আজ থেকে আমরা শুরু করবো হচ্ছে কি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। এটাও কিন্তু আমাদের চ্যাপ্টার 14 চ্যাপ্টার। ঠিক আছে, তো এই 14 চ্যাপ্টারটা কিন্তু আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য যা আছে, এমনকি কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু একই আছে। ঠিক আছে, শুধু সায়েন্সের ক্ষেত্রে বলবো, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো তোমাদের একটা পার্ট বেশি আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ। কি বলছি, ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জটা বেশি আছে। তো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল, স্যার আমাদের এই পার্টটা নিয়ে একটু বলবেন। তাকে আমি বলেছিলাম তুমি আমাকে পিডিএফটা পাঠিয়ে দিও, সে আমাকে মেল করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ তাকে। অবশ্যই আমি এই পার্টটা নিয়ে ই কমার্সের শেষে আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসে আমি এই বিবি কুণ্ডুর বইটা ফলো করব, রাজেন্দ্রগিরি এবং শুভময় গিরি স্যারের যে বইটা আছে এই বইটা ফলো করব। অসংখ্য ধন্যবাদ এই দুই স্যারকে। তো আপনাদের বইটা থেকে আজকে আমি পড়াচ্ছি। তো বইয়ের ব্যাপারে আমি নতুন কিছু বলছি না, যেটা বলেছিলাম সমস্ত বইগুলোই এই বছর ভালো, কারণ আমাদেরকে যেহেতু এমসিকিউ বেস পরীক্ষা, সমস্ত বই ফলো করতে হচ্ছে। তো এই জন্যই নতুন করে কোনো বইয়ের নাম বলতে পারছি না যে কোন বই বেস্ট। সব বই সবভাবে বেস্ট, সমস্ত স্যাররাই ভালো মতো পড়ানোর চেষ্টা করেছে। তো আচ্ছা, তো আমরা যদি এই বিবি কুণ্ডুর বই দেখি, বিবি কুণ্ডুর বই থেকে কিন্তু আজকে আমরা শুরু করবো হচ্ছে ইউনিট 2 এর 14 নম্বর চ্যাপ্টার ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। ঠিক আছে, আমরা এক্ষেত্রে বই এবং নোটস দুটোই ফলো করব। নোটস বলতে আমার টিউশন ক্লাসের নোটস, এই আমাদের নোটসের পেজ, তো দুটোই ফলো করব। তো সেক্ষেত্রে বলতে পারি আমরা টিউশনে যা পড়াচ্ছি সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি। যারা চ্যানেলে নতুন তারা হয়তো বুঝতে পারবে না, তারা অবশ্যই বিগত ভিডিওগুলো দেখলে বুঝে যাবে যে মোটামুটি যেটুকু বাড়িতে পড়াচ্ছি বা টিউশন ক্লাসে পড়াচ্ছি সেইভাবেই দেওয়ার চেষ্টা করছি। আর প্রত্যেককে অবশ্যই বলবো নোটসের চিন্তা না করে অবশ্যই প্রত্যেকে টেক্সট বই কেন, টেক্সট বইটা ভালো করে পড়ো। যে কোনো একটা বই খুব ভালো মতো ফলো করো, আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হবে। আর যেরকম প্রশ্নগুলোর প্যাটার্ন দেখতে পাচ্ছি বিভিন্ন বই থেকে, অনেক অনেক পড়তে হবে, অনেক অনেক জানতে হবে। কারণ না জানলে অনেক অপশান এমনও হচ্ছে যে কনফিউশন হয়ে যাচ্ছে যে কোনটা হওয়া উচিত। তোমার ক্ষেত্রে একরকম ওপিনিয়ন হতে পারে, আমার ক্ষেত্রে একরকমের ওপিনিয়ন হতে পারে। অনেক মানে গল্প করলে গল্পে শেষ হবে না। আরেকটা ব্যাপার, ভিডিওর প্রথম দিকে অনেকে ভিডিওগুলো স্কিপ করে দাও, স্কিপ করে দিয়ে সেই প্রশ্নগুলো দেখে আবার কমেন্টে করো। তো প্রত্যেকে বলবো স্কিপ করো না। এডুকেশনাল চ্যানেল, এডুকেশনাল ভিডিও, সমস্ত বিষয় খুব খুব ইম্পর্টেন্ট, এটা কোনো স্কিপ করার বিষয় না। অনেক কিছু বলছি, একটা 20 মিনিট 25 মিনিটের ভিডিওতে কিন্তু অনেকখানি কভার হয়ে যাচ্ছে। তোমরা যদি এইটুকু ভিডিও ক্লাস যদি কোনো টিউশনে গিয়ে করতে, তোমাদের দেখবে 1-1.5 ঘন্টা কিন্তু সময় এমনি চলে যেত। তো সেই জন্য বলবো সমস্ত কথাই খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে আমাদের চ্যাপ্টার নাম কি, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। কি নাম বললাম, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, মানে ই পেমেন্ট সিস্টেম। আমরা তো অনলাইন শপিং দেখে নিলাম, সে শপিংয়ে কী করছি, সমস্ত শপিং যখন আমাদের পছন্দ হয়ে যাচ্ছে, শপিং কার্টে রাখলাম, তারপরে আমাদের কী করতে হচ্ছে, পেমেন্ট করতে হচ্ছে। সেই পেমেন্টগুলো আমরা কতভাবে করতে পারি,
মানে কোন কোন উপায়ে আমরা পেমেন্টগুলো করতে পারি সেটাই কিন্তু আমরা এই চ্যাপ্টারে দেখব। আমরা যদি সিলেবাসটা খেয়াল করে দেখি, আমাদের এখান থেকে জানতে হবে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম কি, টাইপস অফ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, পেমেন্টস টাইপস, ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম, ক্রেডিট কার্ড সিস্টেম, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, পেপারলেস বিল, মডার্ন পেমেন্ট ক্যাশ, ইলেকট্রনিক ক্যাশ, এই সমস্ত কিছু আমাদের কিন্তু এই চ্যাপ্টারে কভার হবে। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে ক্লাসটা শুরু করি, দেখি কতদূর যাওয়া যাচ্ছে। ওকে, তো প্রথমে আমাদের জানতে হবে, দেখো আমি যদি নোটস থেকে দেখি ইলেকট্রনিক পেমেন্ট কি বা ই পেমেন্ট বলতে কি বোঝো, ইলেকট্রনিক পেমেন্ট বা কি বললাম ই পেমেন্ট বলতে কি বোঝো। দেখো কি বলেছে, ই পেমেন্ট বা ইলেকট্রনিক পেমেন্ট হলো ইন্টারনেট ব্যবহার করে টাকা পয়সা লেনদেন করার পদ্ধতি। খুব সহজ ভাষায় বলছি, ইলেকট্রনিক বা ই পেমেন্ট হলো ইন্টারনেট ইউজ করে টাকা পয়সা যে লেনদেন করা হচ্ছে সেটার যে সিস্টেমটা, এটা হলো ই পেমেন্ট। এইরূপ পেমেন্ট সিস্টেম ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই অনলাইনে নগদহীন মানে ক্যাশলেস পেমেন্ট লেনদেন করা যায়। তাহলে দেখো ই পেমেন্ট আছে বলেই তুমি বাড়িতে বসে, তোমার ব্যাঙ্গালোরের ভাই আছে, কলকাতায় মানে ভাই বোন কেউ আছে, তার জন্য তুমি শপিং করতে পারছো। তার মানে ই পেমেন্টের অর্থই হচ্ছে অনলাইনে নগদহীন লেনদেনের পদ্ধতি, যার সাহায্যে বিশ্বের যে কোনো প্রান্তে জন্য ঘরে বসেই কিন্তু অনলাইন পেমেন্ট করা যায়। আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে এই পার্টটাই দেওয়া আছে। ই পেমেন্ট বা ইলেকট্রনিক পেমেন্ট হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে নগদহীন অর্থ লেনদেনের পদ্ধতি। বাকি এটুকু কাজ কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। এখানে অনেক কিছু দেওয়া আছে, যেমন কি দেওয়া আছে, ই পেমেন্ট বা ইলেকট্রনিক পেমেন্ট হলো ইন্টারনেট ব্যবহার করে টাকা পয়সা লেনদেন করার পদ্ধতি। এইরূপ পেমেন্ট সিস্টেম ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অনলাইনে নগদহীন লেনদেন করা যায়। ই কমার্সের লেনদেন সংক্রান্ত কাজগুলি পরিচালনা করার জন্য ই পেমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সত্যি গুরুত্বপূর্ণ। এর সাহায্যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে নিরাপদ লেনদেন নিশ্চিত হয়। যে কিনছে যে বেচছে তার মধ্যে একটা নিরাপদ লেনদেন নিশ্চিত হচ্ছে। হ্যাঁ, তুমি পেমেন্টটা তোমার সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার তুমি পেমেন্ট সাকসেসফুল করলে আমি হয়তো পেমেন্টটা পেলাম না, তাতে কিন্তু হবে না। তো প্রত্যেকের উপর একটা বিশ্বাস আছে বা ট্রাস্ট আছে, সেই হিসাবে কিন্তু আমরা পেমেন্টটা পাচ্ছি। ই পেমেন্ট বা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, স্মার্ট কার্ড, বিভিন্ন প্রকার ওয়ালেট, নেট ব্যাংকিং, ইউপিআই আইডি ইত্যাদি কিন্তু ইউজ করা হয়। এই নামগুলো সম্বন্ধে আমরা প্রত্যেকে ওয়াকিফ হওয়াল, আমরা প্রত্যেকে জানি এই অপশনগুলো কিন্তু ব্যবহার করা হয়। এবার দেখব ইলেকট্রনিক পেমেন্টে কি কি সুবিধা আছে। তো সুবিধা আর অসুবিধা জানতে হবে। সুবিধার ক্ষেত্রে আমার প্রশ্ন ছিল হচ্ছে ই পেমেন্ট সিস্টেমে কি কি ব্যবহার করা হয়। দেখো এটা আমরা বইয়ে এইটুকু পার্টের মধ্যে পেয়ে গেলাম। কি কি ব্যবহার করা হচ্ছে দেখে না একবার। ই পেমেন্টে ডেবিট কার্ড ইউজ করা হচ্ছে, স্মার্ট কার্ড ইউজ করা হচ্ছে, বিভিন্ন প্রকার ওয়ালেট ইউজ করা হচ্ছে, নেট ব্যাংকিং, ইউপিআই আইডি ইত্যাদি ব্যবহার করে নগদহীন লেনদেন করা যাচ্ছে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ই পেমেন্ট সিস্টেমে বিভিন্ন সুবিধাগুলো কি কি? সুবিধাগুলো কি কি আমি তোমাদের বলবো, তোমরা বই তো অবশ্যই পড়বে, খাতার মধ্যে পারলে এইটুকু সুবিধাগুলো পরপর লিখে নেবে। দেখো সুবিধা পয়েন্টগুলো লিখে নেওয়ার কারণ হচ্ছে এটাই, আগে তুমি বোঝো ভালো করে। সুবিধাগুলো কি আছে? দ্রুত লেনদেন বা ফাস্টার ট্রানজাকশন, নির্ভরযোগ্য মানে কনভেনিয়েন্স, 3 নম্বর নিরাপদ বা সিকিউর, 4 নম্বর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা বা গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, 5 নম্বর খরচ সাশ্রয়কারী বা কস্ট এফিসিয়েন্সি, 6 নম্বর সময় সাশ্রয়কারী বা টাইম সেভিং। এই 6টা পয়েন্ট কিন্তু আমাদের সুবিধা। এবার 6টা পয়েন্ট আমি বললাম, তোমাদের মধ্যে অনেকেই বুঝলো না স্যার দ্রুত লেনদেন কি ব্যাপার, কিভাবে সুবিধা করছে, নির্ভরযোগ্যতা মানে কি, নিরাপদ মানে কি। এইগুলো ভালো করে জানতে গেলে তোমাদের অবশ্যই এখন বই পড়তে হবে। দেখো নোটস করতে গেলে লিখে তো শেষ হবে না, যেহেতু আমাদের এবার বই পড়তে হবে, আমি প্রত্যেক বছর তোমার বইটা অবশ্যই পড়বে। এবার আমাকে যদি বলো, এবার আমি আমার ছাত্রদেরকে বলবো তোমরা অবশ্যই পয়েন্টগুলো লিখবে, সে পয়েন্টগুলো লিখে লিখে হাতে চাপা দিয়ে এবার নিজেকে বলার চেষ্টা করবে দ্রুত লেনদেন মানে কি। আমাকে যদি বলো, আমি বলবো স্যার দ্রুত লেনদেন হচ্ছে অনলাইনে আমরা পেমেন্ট করার ফলে এত ফাস্ট লেনদেনটা হচ্ছে যাতে আমাদের কিন্তু মানে শপিং বলো বা কাউকে পেমেন্ট দিতে বলো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেখানে আমাদের গিয়ে ক্যাশে কাজ করতে হতো, ক্যাশের সমস্যা হতে হতো, সেই সমস্যা কিন্তু হচ্ছে না। নির্ভরযোগ্যতা এটাও একই, নিরাপদ এটাও গল্পটা একই হবে। এগুলো আজকে আমরা জানবো। যেমন প্রথম পয়েন্টটা বলেছে দ্রুত লেনদেন, ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতিতে অতি দ্রুত অর্থ লেনদেন করা যায়। ওকে, নির্ভরযোগ্য কি বলছে? যে কোনো সময় টাকা যে কোনো স্থান থেকে লেনদেন করা যায়, নগদ বা চেকের প্রয়োজন হয় না।
তুমি রাত 12টা, 1টা, 2টো, 3টে, 24 ঘন্টা 7 দিনে যখনই যা তুমি টাকা পাঠাও সে পেয়ে যাবে। নিরাপদ কি বলছে, ডেটা এনক্রিপশন এবং 2 ফ্যাক্টর ভেরিফিকেশন নামক নিরাপত্তা ব্যবস্থার সাহায্যে লেনদেন সংক্রান্ত ইনফরমেশনগুলিকে সুরক্ষিত রাখা যায় এবং নিরাপদে লেনদেন প্রক্রিয়া সম্পাদন করা যায়। আমি লেনদেন করছি, আমার ক্রেডিট কার্ডটা ইউজ করছি, ডেবিট কার্ডটা ইউজ করছি, ইউপিআই আইডি ইউজ করছি, সবগুলোকে ডেটা এনক্রিপ্ট করে নিচ্ছে সার্ভার, যাতে আমার তথ্যগুলো সুরক্ষিত থাকে এবং আমরা যাতে খুব সুরক্ষিতভাবে ডেটা শেয়ার করতে পারি এবং লেনদেন করতে পারি। বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, বিশ্বব্যাপী মানে আমার পাড়ার মধ্যে দোকান না, শহরের মধ্যে না, শহরের বাইরে বিশ্বব্যাপী তোমার পেমেন্টটা গৃহীত হচ্ছে। কি বলেছে, ই পেমেন্ট সিস্টেমগুলি আন্তর্জাতিক লেনদেনগুলিকে সহজতর করে দেয় এবং ই কমার্স ব্যবসাগুলিকে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই বিশ্বে সবার কাছে পৌঁছে দেয়। কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই। আমার বাড়ি রায়গঞ্জের মধ্যে পেমেন্ট করবো কেন, মালদা, শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান সমস্ত জায়গায় পেমেন্ট করতে পারবো। 5 নাম্বার, খরচ সাশ্রয়কারী। প্রথাগত পেমেন্ট সিস্টেম অপেক্ষা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের প্রসেসিং ফি কম লাগে, এই কারণে এগুলি খরচ সাশ্রয়কারী। এই পয়েন্টটাকে আমি এসে বলতে পারি, আমার কাছে কোনো নার্সিংহোমে বিল পেমেন্ট করতে হবে, আমি বাড়ি থেকে ক্যাশ নেব, ব্যাংক থেকে ক্যাশ তুললাম, টোটো করে গেলাম, নার্সিংহোমে জমা দিলাম, একটা খরচ হচ্ছে, যাচ্ছি আসছি ভাড়া দিতে হচ্ছে। সেটা যদি আমি বাড়িতে বসে অনলাইনে পে করে দিতে আমার খরচটা কমে গেল, টাইমটাও কমে গেল। এই পয়েন্টেরই একটা হচ্ছে সময় সাশ্রয়কারী, আমাদের সময়টা কমে যাচ্ছে। তো এই ছিল আমার 6টা পয়েন্ট। তো আমি যেভাবে বই থেকে পড়ালাম, তোমাদের মধ্যে অনেকে আবার কমেন্ট করবে স্যার বই থেকে তো রিডিং আমরাও পড়তে পারি, তো আপনি খালি রিডিং পড়াচ্ছেন, এবং কিছু কমেন্ট পাই। তো হ্যাঁ, আমি রিডিং পড়াচ্ছি, তোমরাও রিডিংটা পড়ো। কিন্তু তো কেউ বাড়িতে বই খুলে বসবে না, ভিডিও খুলে বসলে অনেক অনেক তথ্য মনের মধ্যে ঢুকে যাবে। একটা মোবাইল খুলে রিলস দেখার থেকে মোবাইল খুলে তুমি এই সমস্ত ভিডিওগুলো দেখো, পরীক্ষা আশা করি অনেক অনেক ভালো হবে। আচ্ছা, তাহলে আমাদের সুবিধা হয়ে গেল। এবার আমরা দেখব পরের প্রশ্ন, ইলেকট্রনিক পেমেন্টের অসুবিধাগুলি কি 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 অসুবিধা আছে। নাম্বার 1, দেখো, যার সুবিধা আছে বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ। তাহলে যখন ইলেকট্রনিক পেমেন্টের সুবিধা আছে অসুবিধাও আছে। অসুবিধা না থাকলেও মনে একটা ভয় কাজ করে, পেমেন্টটা আমার হবে তো, পেমেন্টটাও পেয়েছে তো, ওই জন্য আমরা কিন্তু পেমেন্ট পাঠিয়ে কিন্তু আবার স্ক্রিনশটও দিয়ে দিই, আমি স্ক্রিনশট শেয়ার করলাম যে পেমেন্টটা চলে গেছে। যাই হোক, আবার বলি ফোন করে, দেখতো পেমেন্টটা ঢুকলো কিনা, আমি পাঠিয়েছি, বা দেখতো 1 টাকা পাঠালাম গেল কিনা, একটা ভয় কাজ করে। তার মানে অসুবিধা তো একটা আছেই। কি বলছে, ইন্টারনেট সংযোগ আবশ্যিক, ঠিক আছে। নাম্বার 2, নিরাপত্তা জনিত উদ্বেগ, যদি আমার তথ্য হ্যাক হয়ে যায়। নাম্বার 3, সিস্টেম বিঘ্নিত হওয়া, টাকা দিলাম ফেল্ড হয়ে গেল, হ্যাং হয়ে গেল। নাম্বার 4, জালিয়াতি, ফ্রড হতে পারে। নাম্বার 5, কার্ড হারিয়ে যাওয়া, লস অফ ফিজিক্যাল কার্ডস। এই সমস্ত 5টা কিন্তু অসুবিধা হতে পারে। তো এগুলো আমরা দেখে নিই কীভাবে অসুবিধাগুলো হচ্ছে। নাম্বার 1, ইন্টারনেট সংযোগ আবশ্যিক। অবশ্যই তুমি এমন জায়গাতে আছো তোমার মোবাইলে ইন্টারনেটই নেই, তুমি পেমেন্ট কী করে করবে, তাই না। নাম্বার 2, নিরাপত্তা জনিত উদ্বেগ, হ্যাকিং, ফিশিং, আমরা যেগুলো সেমিস্টার 4-এ পড়েছি, পরিচয় চুরি, অনুমোদিত অ্যাক্সেস, সাইবার হুমকি ইত্যাদি বিষয়গুলি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি বাড়িয়ে দেয়। নাম্বার 3, সিস্টেম বিঘ্নিত হবে। আমি তো বললাম ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বা সিস্টেম বিঘ্নিত হলে লেনদেন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। তথ্য পেমেন্ট করলাম, নেট ডাউন হয়ে গেল, সার্ভার ডাউন হয়ে গেল, পেমেন্টটা ঝুলে গেল, দেখা যাচ্ছে পেন্ডিং হয়ে আছে, সমস্যা হয়। জালিয়াতি, ফ্রড হতে পারে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও ই পেমেন্ট সিস্টেমগুলি কিছু জালিয়াতি থেকে মুক্ত নয়। চুরি যাওয়া কার্ডের তথ্যগুলি গ্রাহকদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। নাম্বার 5, কার্ডটাই আমার হারিয়ে গেল, তো পেমেন্টটা কি করে করব। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সেক্ষেত্রে সাইবার ক্রাইম সেলে রিপোর্ট করার পূর্বে অনুমোদিত লেনদেনের সম্ভাবনা বৃদ্ধি পায়। এই হলো ব্যাপার। আমার কার্ডটা হারিয়ে গেছে, যতক্ষণ না আমি সাইবার ক্রাইমে আমি জানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমার কার্ড থেকে পেমেন্ট হওয়ার চান্স বেশি। সেই পেমেন্টটা কিন্তু আমি করছি না, অন্য কেউ কিন্তু আমার হয়ে পেমেন্টটা করতে পারে। তাই যখনই তোমার এই ব্যাপারগুলো হারিয়ে যাবে অবশ্যই তুমি ব্যাংকে যাও, কার্ডটাকে ব্লক করো বা থানায় গিয়ে জানাও বা সাইবার ক্রাইমে কমপ্লেন করো, যাতে তোমার কার্ডটা সুরক্ষিত থাকে। এই ছিল আমাদের কিন্তু ই পেমেন্টের সুবিধা এবং অসুবিধা। আচ্ছা, 14 মিনিট তো ক্লাস হয়ে গেল, কেমন লাগছে? একবার লাইকটা করে দাও, আবার 2বার লাইক করে দিও না, কোনো কাজেই আসবে না। আর ছোট করে কমেন্ট করে দিও কেমন লাগছে ভিডিও।
তো সিলেবাস থেকে আমি যা দেখলাম, আমরা কিন্তু আপাতত ক্লাসে ইন্ট্রোডাকশন জানলাম, টাইপস অফ ইলেকট্রনিক পেমেন্ট এখন যায়নি, যাব। আচ্ছা, জানলাম হচ্ছে অ্যাডভান্টেজগুলো জানলাম। আচ্ছা, এবার দেখবো 5 নম্বর প্রশ্ন, ইলেকট্রনিক পেমেন্টের পদ্ধতিটি লেখো এবং বা কিভাবে একটি ইলেকট্রনিক পেমেন্ট সম্পন্ন হয়। খুব ভালো একটা প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে, আমি যে কাউকে যখন পেমেন্ট করব, আমি একটা দোকান থেকে ফুচকা খেয়েছি, আমি তাকে তো বিল পে করবো। এই যে পেমেন্টটা আমি করছি, সে পেমেন্টটা কিভাবে সম্পন্ন হচ্ছে? জাস্ট আমি করলাম, পিন মারলাম, দিয়ে দিলাম, গল্প শেষ? এই ভেতরে কিন্তু একটা অনেক বড় কাজ হচ্ছে। আমার হাতে একটা মশা বসলে আমি মারলাম থাপ্পড়টা কেন মারলাম? নার্ভের মাধ্যমে মাথায় গেল, মাথাকে প্রসেস করছে, সিপিউর মতো প্রসেস করছে বলে থাপ্পড় মারো। এত ফাস্ট যে কাজটা হচ্ছে, একই ধরনের কাজ কিন্তু আমাদের ই পেমেন্টের মধ্যে হচ্ছে। দেখো কি বলছে, আমি যাকে ছবির মাধ্যমে দেখি, আমি অর্ডার পারচেস করলাম অনলাইন স্টোর থেকে, ডেটা সেন্ড মানে গেটওয়ের মাধ্যমে গেল, পেমেন্ট কনফার্ম হলো, রেসপন্স আসলো, এই রেসপন্স করলো একে, এই রেসপন্স করলো একে, এইভাবে কাজটা হচ্ছে। এটা যদি আমি একটা সহজ ভাষায় বলি, দেখে নাও, নোটস থেকে বুঝলে সহজে বুঝে যাবে। ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতিটি লেখো বা কিভাবে একটি ইলেকট্রনিক পেমেন্ট সম্পন্ন হয়। ভালো করে বুঝে নাও। স্টেপ 1, প্রথমে গ্রাহক বিক্রেতাকে অনলাইন পেমেন্ট করার অনুরোধ করে। ঠিক আছে, গ্রাহক করলাম বিক্রেতাকে। স্টেপ 2, এই অনুরোধটি এসএসএল সিকিউরিটি সকেট লেয়ার চ্যানেলের মাধ্যমে পেমেন্ট গেটওয়েতে পাঠানো হয়। পেমেন্টের ডিটেলস গেটওয়ের সাহায্যে ইস্যুকারী ব্যাংকে পাঠানো হয়। স্টেপ 3, এবার ব্যাংক ব্যালেন্স চেক করে সেই অনুযায়ী ডিনাই বা অ্যাপ্রুভ করে। স্টেপ 4, এরপর গ্রাহক পিন ব্যবহার করে ব্যাংকে টাকা প্রদানের অনুমতি দেওয়া হয় এবং অনুমতি দেওয়ার পরে বিক্রেতার অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকে যায়। আমি এটাকে এবার সহজে বলি, আমি ফুচকা খেয়েছি, 20 টাকা আমাকে 20 টাকা আমাকে পে করতে হবে। তো প্রথমে আমি গ্রাহক বিক্রেতাকে বলবো, কাকু আমি কিন্তু অনলাইন পেমেন্ট করব। তো আমি প্রথমে বিক্রেতাকে অনলাইন পেমেন্টকে অনুরোধ করলাম। তারপর কি হবে, যে আমি তখন কি করলাম, আমাকে ওই কিউআর কোড দিয়ে দিলাম, স্ক্যান করলাম। যে আমি স্ক্যান করলাম, তখন আমার কি হবে, অনুরোধটা চলে যাবে এসএসএল এর মাধ্যমে একটা পেমেন্ট গেটওয়েতে যাবে। গেটওয়েতে গেলে কি হবে, তখন সেই গেটওয়েটা করবে কি, আমার যে ব্যাংক থেকে আমি পেমেন্ট করবো আমার ব্যাংকে পাঠাবে, এই দেখো তো ওর অ্যাকাউন্টে এই টাকা সুকান্ত ঘোষ পেমেন্ট করতে যাচ্ছে, ওর অ্যাকাউন্টে এই টাকাগুলো আছে কিনা বা এই অ্যামাউন্টটা আছে কিনা। তখন ব্যাংক কি করবে, আমার ব্যালেন্সটা চেক করবে, হ্যাঁ ওর ব্যালেন্স ঠিক আছে, সেই ব্যক্তি এইটা করতে পারবে। তখন ব্যাংক আমাকে অনুমতি দেবে, হ্যাঁ তুমি পেমেন্ট করতে পারো। যদি টাকা কম থাকে তখন ব্যাংক বলবে ইউ হ্যাভ ডোন্ট সাফিসিয়েন্ট ব্যালেন্স, এটা বলবে। যদি আমার টাকা থাকে, ব্যাংক সঙ্গে সঙ্গে কি হবে, আমার কাছে পিন দেওয়ার একটা কিন্তু গেটওয়ে খুলে যাবে। তার মানে ব্যাংক আমাকে অ্যাপ্রুভ করলো যে হ্যাঁ তুমি দিতে পারো। যে আমি পিনটা মেরে দিলাম, তখন আমার সঙ্গে সঙ্গে কী হবে, তখন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাবে এবং বিক্রেতার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এই সিস্টেমে কিন্তু ইলেকট্রনিক পেমেন্টটা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে কিন্তু ইলেকট্রনিক পেমেন্টটা সম্পন্ন হয়। এই হচ্ছে ব্যাপার। এবার কি আছে, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের বিভিন্ন প্রকারভেদগুলি লেখো। এটা ভালো জিনিস। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের বিভিন্ন প্রকারভেদ, এই প্রকারভেদ নিয়ে অনেক ধরনের একটা প্রশ্ন আছে। বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। দেখলাম এই প্রকারভেদটা বিভিন্নভাবে দিয়েছে, তো আমিও সেখান থেকে দেখে নিয়ে নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি। দেখে নাও। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সিস্টেম। নাম্বার 2, ডিজিটাল ওয়ালেট বা ই ওয়ালেট। নাম্বার 3, মোবাইল ওয়ালেট বা মোবাইল পেমেন্ট। নাম্বার 4, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি, খুব ইম্পর্টেন্ট। নাম্বার 5, ক্রিপ্টোকারেন্সি লেনদেন। নাম্বার 6, পিয়ার টু পিয়ার পেমেন্ট অ্যাপ। নাম্বার 7 কি আছে, ইলেকট্রনিক চেক বা ই চেক। নাম্বার 8 কি আছে, পস মেশিন নিয়ে আসছি। নাম্বার 9 কি আছে, প্রিপেইড কার্ড। নাম্বার 10 কি আছে, স্মার্ট কার্ড। নাম্বার 11 আছে কিউআর কোড পেমেন্ট। নাম্বার 12 আছে ভার্চুয়াল পেমেন্ট কার্ড। নাম্বার 13 ইউপিআই পেমেন্ট। নাম্বার 14 কি, বায়োমেট্রিক পেমেন্ট সিস্টেম। এই এত ধরনের কিন্তু পেমেন্ট সিস্টেম আছে। এছাড়াও আরও আছে, এই পেমেন্টগুলি ছাড়াও আরও কিছু পেমেন্টের ধরনগুলি হচ্ছে কি, ব্যাংক ট্রান্সফার, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি, মোবাইল পেমেন্ট, প্রিপেড কার্ড, স্মার্ট কার্ড, ভার্চুয়াল পেমেন্ট কার্ড, কন্ট্যাক্টলেস পেমেন্ট।
ই চেক, P2P পেমেন্ট, পস পেমেন্ট, ইউপিআই পেমেন্ট, কিউআর কোড পেমেন্ট, বায়োমেট্রিক পেমেন্ট। সেই এত ধরনের কিন্তু আমার পেমেন্টগুলো আছে, 14খানা ছাড়াও আরও কিন্তু 12খানা আছে। তো এই পেমেন্টের গল্পগুলো পরের দিনে ক্লাস আলোচনা করি। 20 মিনিট ক্লাস হয়ে গেল, এত কথা বলতে বলতে গলাও শুকিয়ে আসছে। যাই হোক, আমি কোনো ব্রেক না নিয়ে ভিডিও বানাই, তো এটুকু হজম করে নাও। হজম করে কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। পরবর্তী ক্লাস আমি এখান থেকে ক্লাস শুরু করব, তোমাদের কমেন্টের আশায় থাকবো। যত বেশি কমেন্ট লাইক করবে ক্লাস তত তাড়াতাড়ি আসবে। বাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। বেস্ট অফ লাক।